প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প সাবধান, রায়মণি জেগে উঠেছে। লেখক শিশির বিশ্বাস। চলুন শুরু করছি আজকের গল্প, এক সত্য ঘটনা অবলম্বনে সাবধান, রায়মণি জেগে উঠেছে। গল্প শুরু করবার আগে একটু অন্য কথা। রাসমণির পুরনো গল্প অনেকেই পড়েছেন হয়তো। আর 5 জনের মতন দেখতে নিপাট সাদা সিধে হলেও রাসমণি আসলে ছিল ভ্যাম্পায়ার স্বভাবের। তাজা রক্তই তার প্রিয় খাদ্য, আর সেই রক্ত মানুষের হলে তো কথাই নেই। প্রথম রাসমণির দেখা মেলে গত শতকের গোড়ার দিকে। ব্রিটিশ আমল তখন। রাসমণি কলকাতার এক বাড়িতে কাজের মেয়ে হয়ে ঢুকেছিল। নিপাট নিরীহ মহিলা, কাজেও পটু, ফাঁকি নেই। কিন্তু রাত হলেই সে গোপনে বাড়ির একটি মেয়ের রক্ত চুষে খেত। ঘুমের মধ্যে মেয়েটি কিছুই টের পেত না। দিন দিন শুকিয়ে যাচ্ছিল। ব্যাপারটা বেশি দিন গোপন থাকেনি অবশ্য। রাসমণি শেষটা ধরা পড়ে গেলেও পালিয়ে যেতে পেরেছিল। রাসমণিকে দ্বিতীয়বার দেখা যায় হাজারিবাগে। সেবারেও তাকে ধরা যায়নি। কিন্তু রাসমণি তৃতীয়বার আর ফাঁকি দিতে পারেনি। দক্ষিণ ভারতের এক শহরে রাতের অন্ধকারে যখন শিকারের খোঁজে বের হয়েছে, মারা পড়ে এক বাড়ির পোষ্য কুকুরের আক্রমণে। দিন কয়েক আগে রাসমণি সেই বাড়ির অন্য এক কুকুরের রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছিল। কুকুরটি দেখেই চিনতে পারে তাকে। তারপর ঝাঁপিয়ে পড়ে গলায় মরণ কামড়। এই ছিল গত শতকে রাসমণির গল্প। রাসমণি কিন্তু ভ্যাম্পায়ার ছিল না। ভ্যাম্পায়ার আসলে মৃত মানুষ। গভীর রাতে জেগে ওঠে কখনো, বেরিয়ে পড়ে রক্তের খোঁজে, তারপর পেট ভরে রক্ত খেয়ে ফের ঢুকে পড়ে কফিনের ভেতরে। ভ্যাম্পায়ারের কাহিনীর লেখক তাই বলেছেন, ভ্যাম্পায়ার আসলে দ্য আনডেড, অর্থাৎ অমৃত বা মৃত নয়। যতদিন পৃথিবী আছে ভ্যাম্পায়ারও বর্তমান, কারণ ওরা রক্ত মাংসের কেউই নয়। জেগে ওঠে মাঝে মধ্যে। সামান্য কুকুরের কামড়ে রাসমণির যে মৃত্যু হয়েছিল, তার কারণ যে ভ্যাম্পায়ার নয়, ছিল রক্ত মাংসের মানুষ। তাই মৃত্যুর পর তাকে আর দেখা যায়নি, ফিরেও আসেনি। কিন্তু ফিরে এলো রায়মণি। শুনে অনেকেই চমকে উঠবেন হয়তো, রায়মণি? রায়মণিকে তেমন কারো কথা তো শুনিনি। রাসমণির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে নাকি? নামে এমন মিল? সব বলতে হলে শুরু করতে হবে বেনারস শহরে বাঙালি টোলার এক এদো গলির জনার্দন তান্ত্রিকের কথা দিয়ে। জনার্দন তান্ত্রিক ওরফে তন্ত্রাচার্য জনার্দন ভট্ট বছর দুয়েক বেনারসে ঠাঁই নিলেও আদতে কলকাতার মানুষ। উত্তর কলকাতায় ছোট এক চেম্বারও ছিল। কাগজে নিয়মিত বিজ্ঞাপনের দৌলতে তন্ত্রাচার্য, তন্ত্রসূর্য প্রভৃতি তান্ত্রিকের সংখ্যা দেশে কম নয়। পশারও জমজমাট। পশার জনার্দন ভট্টরও কম ছিল না। তার ওপর বছর কয়েক তান্ত্রিক বিশম্ভর ঠাকুরের সাগরেদি করে অল্প বিস্তর শিখেও ফেলেছিলেন। তান্ত্রিক বিশম্ভর ঠাকুর সারা বছর শ্মশানে মশানে নয়তো ঘাটে পথে পড়ে থাকতেন। তন্ত্র ভাঙিয়ে পয়সা রোজগারের কথা ভাবেননি। এমন মানুষের সাগরেদি কতদিন আর করা যায়? অগত্যা গুরুর সঙ্গ ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়। অল্প দিনের মধ্যে কিছু নামও করে ফেলেছিলেন। তারপর চেম্বার খুলতেই জমজমাট পসার। অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে নাম লেখাতে হয় মাসখানেক আগে।
সেই চেম্বারের ঝাঁপ ফেলে জনার্দন ভট্ট যে বছর 2 হলো ঠাঁই নিয়েছেন বেনারসের গলিতে, তার পেছনে কারণ কিছু যে রয়েছে তা বলাই বাহুল্য। বছর কয়েক আগে জনার্দন তান্ত্রিকের কাছে এক পার্টি এসেছিলেন। বালিগঞ্জে পৈতৃক বাড়ি, ইচ্ছে বাড়িটা প্রমোটারকে দেবেন। পুরনো সেকেলে বাড়ি ভেঙে প্রমোটার হাল ফ্যাশনের 5 তলা বাড়ি তুলবেন। নগদ টাকা তো অবশ্যই, সঙ্গে মিলবে পুরো 1.5 ফ্লোর, অর্থাৎ 3টে বড় ফ্ল্যাট। নিজের জন্য একটা রেখে বাকি 2টো বেচে দিলে আরও টাকা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন মা। নিজের চোখের সামনে একটু একটু করে স্বামীর তৈরি বাড়ি তিনি বেঁচে থাকতে কিছুতেই ভাঙতে দেবেন না। বাড়িটা তারই নামে। এদিকে জনা 2 শাসালো প্রমোটার মোটা টাকার টোপ ফেলে সামনে তাগাদা দিয়ে চলেছেন। কিছু একটা বিহিত করার জন্য তিনি ছুটে এসেছেন জনার্দন তান্ত্রিকের কাছে। হাজার হোক নিজের মা, তাই ইচ্ছের কথা মুখে বলতে পারেননি। কিন্তু খদ্দের কি চাইছেন জনার্দন তান্ত্রিকের বুঝতে ভুল হয়নি। এমন অনেক কেস সমাধা করেছেন আগেও। ভালোই জানা আছে, অশক্ত বৃদ্ধা মা সারাদিন প্রায় নিজের ঘরেই পড়ে থাকেন। এক রাতে ছোট একটা মারণযজ্ঞই যথেষ্ট। মহিলার টেসে যেতে 7 দিনও সময় লাগবে না, এমন মারণযজ্ঞ অনেক করেছেন। বেশি সময়ও লাগে না, ঘণ্টা 2-1-এর ব্যাপার। তবু এসব কাজে মোটা ফি নেওয়াই দস্তুর। এই ক্ষেত্রে কিছু বেশি কবুল করেছিলেন তিনি। পার্টি তাতেই রাজি। একেই কৃষ্ণপক্ষ চলছে, তার উপর একদিন পরেই শনিবার। মারণযজ্ঞের জন্য প্রশস্ত রাত। জনার্দন ভট্ট দেরি করেননি, ধাওয়া করেছিলেন পার্টির বাড়িতে। বাড়ির ছাদে ছোট এক চিলে কোঠা। ক্রিয়াকর্মের জিনিস সঙ্গে নিয়ে এসেছিলেন। দরকার ছিল বৃদ্ধার একটা সাম্প্রতিক ফটো, সেটাও সেদিন সকালেই তার হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই ফটো সামনে নিয়ে জনার্দন ভট্ট যথাসময় মারণ ক্রিয়ায় বসেছিলেন। তারপর সেই ঘরে কি ঘটেছিল জনার্দন ভট্ট ছাড়া অন্য কারো জানার কথা নয়। তবে তিনি তার কাজ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই হঠাৎই সেই ঘরের ভেতর বাজ পড়ার মতন বিকট শব্দে চমকে উঠেছিল গোটা পাড়া। ছুটে এসেছিল অনেকেই। থানা থেকে পুলিশ। ততক্ষণে চিলেকোঠার দরজা ভেঙে বের করা হয়েছে বেহুশ জনার্দন ভট্টকে। পাঠাতে হয়েছিল হাসপাতালে। ঘরের ভেতরে সাজানো উপচারের মাঝে হুমড়ি খেয়ে পড়েছিলেন তিনি। পুরো একটা দিন পরে জ্ঞান ফিরে পেলেও ঘরের ভেতর কী এমন হয়েছিল কিছুই বুঝতে পারেননি তিনি। তদন্তে নেমে পুলিশ কিংবা ফরেনসিক বিশেষজ্ঞরাও সন্দেহজনক কিছু খুঁজে পাননি। কেসও দাঁড়ায়নি। তবু তন্ত্রাচার্য জনার্দন ভট্ট ওরফে জনার্দন তান্ত্রিকের জীবনযাত্রা বদলে গেল আমূল। এরপর আর একদিনও তিনি তার চেম্বারে বসেননি। শুধু তাই নয়, ঘুমোতে পারেননি একটা রাতও। চোখে ঘুম এলেই সামনে এসে হাজির হয় বিকট দর্শন এক দানব। রক্ত চোখ মেলে কটমট করে তাকিয়ে থাকে তার দিকে। মুহূর্তে ভেঙে যায় ঘুম। সারা রাত আর 2 চোখের পাতা এক করতে পারেন না। রাতের পর রাত একই ব্যাপার। মাসখানেক এইভাবে কাটবার পর নিতান্ত নিরুপায় মানুষটি ছুটে গিয়েছিলেন গুরুর কাছে। তান্ত্রিক বিশম্ভর ঠাকুর তখন ঠাঁই নিয়েছেন সুদূর জ্বালামুখী মানে হিমাচল প্রদেশের এক আশ্রমে। অনেক খোঁজ খবর করার পর তার সন্ধান পেয়ে পাড়ি দিয়েছিলেন সেখানে। চেম্বার খুলে জাঁকিয়ে বসার পর অনেক দিনই গুরুদেবের সঙ্গে বিশেষ সম্পর্ক নেই, খোঁজ খবরও নেননি। তবু বিশম্ভর ঠাকুর নিরাশ করেননি। সব শুনে বলেছিলেন, বাবাজি, অর্থের মোহে পড়ে সন্দেহ নেই তোর মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। মারণ উচাটন যজ্ঞ সহজ কাজ নয়। তন্ত্রে এসবের ব্যবস্থা যেমন রয়েছে, নিষেধও আছে, করা উচিতও নয়। তবু যারা এসব কাজ করেন তারা কাজে নামার আগে অনেক খোঁজ খবর নিয়ে থাকেন। সিদ্ধান্ত নেবার আগে 2 বার হলেও ভাবেন। তার কিছুই তুই করিসনি, ফল তো তোকে ভুগতেই হবে। গুরুর মুখে সেই কথা শুনে জনার্দন ভট্ট প্রায় চমকে গিয়েছিলেন। সত্যি কথা,
পশার জমে উঠতে গুরুর উপদেশ কিছুই আর মাথায় রাখেননি। তন্ত্রচর্চা শুধু শ্মশানে বা নির্জন স্থানে নয়, ঘরের সংসার ধর্ম পালন করেও করা যায়। সংসারের মঙ্গল কামনায় গৃহবধূরা সন্ধ্যায় বাড়ির প্রতিটি ঘর তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্খ ঘণ্টা বাজান। তারপর গৃহদেবতার পুজোর পরে আরতি। এইসব আসলে তন্ত্রাচারেরই অঙ্গ। গৃহী ব্যক্তি সংসারে থেকে ভক্তিভরে যে লোকাচার পালন করেন, সেসব প্রকৃত তন্ত্র সাধনা থেকে কিছুমাত্র কম নয়। তন্ত্রশাস্ত্র মতে এতে বাড়ির ভিতরে অদৃশ্য একটা মাঙ্গলিক সুরক্ষা বলয়ের সৃষ্টি হয়। সেই সুরক্ষা বলয় ভেদ করা সহজ নয়। মারণ উচাটন তো নয়। আজকাল এইসব এইরকম উঠে গেলেও পুরনো দিনের অনেকেই নিষ্ঠা ভরে মেনে চলেন এখনও। সেকালে তাই মারণ উচাটন ক্রিয়ার আগে উপযুক্ত খোঁজ খবর নেওয়া হতো, তারপর সেই মতন ব্যবস্থা। বেচারা জনার্দন তান্ত্রিকের বুঝতে বাকি থাকেনি যে বৃদ্ধার উদ্দেশ্যে তিনি মারণযজ্ঞ করতে গিয়েছিলেন, তিনি এসব লোকাচারের ভক্তিভরে নিয়মিত পালন করে থাকেন। খোঁজ খবর না নিয়ে বড় ভুল করেছেন। গুরুর পায়ে ধরে এরপর মিনতি করেছিলেন কিছু বিহিত করা যায় কিনা।